হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো এডুকেশনস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান চতুর্থ অধ্যায় পরমাণুর গঠনের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তর আলোচনা পার্ট 1। আজকের ভিডিওতে থাকবে শুধুমাত্র এমসিকিউ প্রশ্নোত্তর। তো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। চ্যানেলটিতে তোমরা যেন নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে সর্বপ্রথম ভিডিওর আপডেট তোমার কাছে পৌঁছতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি পজ করে প্রথমে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তো প্রথম প্রশ্ন যেটা আছে, আইসোটোপের জন্য কোন প্রাথমিক কণাটি দায়ী? অপশান যেটা আছে নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, পজিট্রন। তো এটার সঠিক উত্তর কী হতে পারে? তো আমরা জানি তিনটে ধর্ম আছে, একটা হচ্ছে আইসোটোপ, একটা হচ্ছে আইসোটোন, আর একটা আছে আইসোবার। তো তোমাদের মনে রাখার ট্রিক্স বলে দিই। আইসোটোপের শেষের এতে কী আছে? প আছে, তো প দিয়ে মনে রাখবে প্রোটন সংখ্যা। আইসোটোন যদি শেষের অক্ষর দেখি কী আছে? দন্তের ন আছে, অর্থাৎ এইখান থেকে মনে রাখবে নিউট্রন সংখ্যা। ওকে, আর একটা আছে আইসোবার, আইসোবার অর্থাৎ ভর সংখ্যা। ঠিক আছে, তাহলে এইখানে বলেছে আইসোটোপের জন্য কোন প্রাথমিক কণাটি দায়ী, তো এটা সঠিক উত্তর কী হবে? প আছে, তাহলে প মানে কি? প্রোটন সংখ্যা। তো এটা সঠিক উত্তর হবে অপশান সি। ওকে, তো এইভাবে তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন বলেছে আইসোটোপগুলি শনাক্ত করো। তো কী কী দেওয়া আছে? 6C13 অর্থাৎ কার্বনের পরমাণু দেওয়া আছে 6C13, 6C14, 7C17 এবং 7C15। এবার অপশন দেওয়া আছে, অর্থাৎ কোন দুটি আইসোটোপ হতে পারে। তো আইসোটোপের জন্য জানি আমাদের কী সংখ্যা সমান হতে হবে? প্রোটন সংখ্যা। তো এইখানে দেখো প্রোটন সংখ্যা কোনগুলোর সমান আছে। তো এইখানে যদি দেখি এটাতে 6 আছে আর এটাতে 6 আছে, অর্থাৎ এই দুটো অপশান যেখানে হবে সেখানেই হবে। আর একটা এইখানে 7 আছে, এইটাতেও 7 আছে, এই দুটো অপশান। তো দেখো কোন অপশানটা আছে। তো অপশানস এ যদি দেখি, ফার্স্টেটা এখানে 6 আছে, তো এখানে 7 আছে, তো এটা হবে না। নেক্সট অপশান বিতে যদি দেখি 6, এখানেও 7, তার মানে এই অপশানটা হতে পারে না, কারণ প্রোটন সংখ্যা সমান নেই। অপশান সিতে যদি দেখি এখানে 6 আছে, তো এখানে 7 আছে, তার মানে কি এই অপশানটা হতে পারে না। তো আমাদের কাছে সঠিক উত্তর কোনটা হতে পারে? অপশান ডি। আর অপশান ডিতে যদি দেখি 6C13, 6C14, দুটোরই কী সংখ্যা সমান? প্রোটন সংখ্যা হচ্ছে দুটোরই সমান, রাইট? তো এটার সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি। নেক্সট 3 নম্বর প্রশ্ন বলেছে কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কোন ক্ষেত্রে একই হতে পারে? অপশান যেটা দেওয়া আছে নিউট্রন কণা অনুপস্থিত থাকলে, অপশান বি যেটা দেওয়া আছে নিউট্রন কণা উপস্থিত থাকলে, অপশান সি যেটা দেওয়া আছে প্রোটন সংখ্যা সমান থাকলে, অপশান ডি যেটা দেওয়া আছে ইলেকট্রন সংখ্যা সমান থাকলে। তো এখানে আমাদের প্রশ্নটা বলেছে যে পরমাণুর ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা এবং তার সাথে বলেছে ভর সংখ্যা, এই দুটোকে সমান থাকতে হবে। এমন একটা পরমাণুর উদাহরণ কি? তো এরকম একটা পরমাণুর উদাহরণ হচ্ছে হাইড্রোজেনের একটি আইসোটোপ আছে যার নাম হচ্ছে কি? প্রোটিয়াম, যার হচ্ছে পরমাণুর প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা যেটা কি আছে দুটি ইকুয়াল আছে, তো এইখানেও ক্ষেত্রেও সমান হবে। তো এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে হতে পারে? যদি আমরা উদাহরণটা লিখি 1H1, তো এই ক্ষেত্রে কী সমান আছে, অর্থাৎ এদের মধ্যে কি কমন আছে? এখানে অপশানে যেটা বলেছে নিউট্রন কণা উপস্থিত থাকবে না অনুপস্থিত থাকবে। তো নিউট্রন কণা কী করে বার করে? ভর সংখ্যা থেকে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বাদ দিতে, তাহলে 1H1 ক্ষেত্রে যদি দেখি ভর সংখ্যা ছিল 1, প্রোটন সংখ্যা ছিল কত? 1, তো এই দুটোকে বিয়োগ করলে কত আসছে? 0, অর্থাৎ এক্ষেত্রে নিউট্রন সংখ্যা যেটা আছে সেটাকে পুরোপুরি অনুপস্থিত। তাহলে একমাত্র তখনই হতে পারে যখন নিউট্রন কণা অনুপস্থিত থাকবে যে কোনো পরমাণুর ক্ষেত্রে, তখনই পরমাণুর ক্রমাঙ্ক এবং তার সাথে সাথে ভর সংখ্যা কী হবে? সমান হবে। তো এটা সঠিক উত্তর হবে অপশান এ। ওকে, নেক্সট বলেছে নিউট্রনবিহীন পরমাণু। একটু আগেই বললাম যে নিউট্রনবিহীন পরমাণু যদি আমরা বলি, একমাত্র হাইড্রোজেনের একটা আইসোটোপ আছে যার নাম কি বললাম? 1H1, বা এটাকে বলা হয় কি? প্রোটিয়াম, অর্থাৎ অপশান বি সঠিক হবে উত্তর। ওকে, নেক্সট ক্যাথোড রশ্মি কোন কণার স্রোত? ক্যাথোড রশ্মি যদি বলে, তো ক্যাথোড রশ্মি হচ্ছে তোমার এটা যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত হচ্ছে ক্যাথোড রশ্মি। ওকে, আর ইলেকট্রন কণা কি আবিষ্কার করে? ইলেকট্রন কণা যে আবিষ্কার করে তার নামটাও তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে জে থমসন। ওকে, থ ম দন্তের শূন্য, থমসন হচ্ছে ইলেকট্রন কণাকে আবিষ্কার করে। ওকে, নেক্সট
নম্বর প্রশ্ন, সর্বোচ্চ ভর বিশিষ্ট প্রাথমিক কণা কোনটি, অর্থাৎ কার ভর বেশি আছে? তোমাদের যদি মনে থাকে আমরা পরিমাপ চ্যাপ্টারে বলেছিলাম যে 3টে কণা ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের মধ্যে সবথেকে বেশি ভর যদি আমরা বলি সেটা হচ্ছে কিছুটা ভর প্রোটন আর নিউট্রনের মধ্যে, প্রোটনের ভর হচ্ছে বেশি থাকে, তাই সর্বোচ্চ ভর বিশিষ্ট কণা কী হবে? নিউট্রন। ওকে, নেক্সট 7 নম্বর প্রশ্ন, পরমাণুর নিউক্লিয়াসে কোন কণা থাকে না? তো আমরা জানি পরমাণুর নিউক্লিয়াস অর্থাৎ পরমাণুর কেন্দ্র হচ্ছে দুটো কণা থাকে। কী কী কণা থাকে? একটা যে প্লাস কণা থাকে যেটার নাম হচ্ছে প্রোটন, আর তার সাথে একটা নিস্তরিত কণা থাকে যার নাম কি? নিউট্রন। তো এখানে বলেছে কোন কণা থাকে না। আর যদি নিউক্লিয়াসের চারিদিকে বলি, নিউক্লিয়াসের চারিদিকে যারা থাকে তারা কি বলবো? ইলেকট্রন। ঠিক আছে, তো পরমাণুর কেন্দ্রে কে থাকে না? অর্থাৎ সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন বি, ইলেকট্রন কণা থাকে না। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে নিউক্লিয়ন কাকে বলে? অপশন সিতে যেটা দেওয়া আছে নিউক্লিয়ন। নিউক্লিয়ন হচ্ছে তোমার পরমাণুর কেন্দ্রে যে দুটো কণা আছে অর্থাৎ প্রোটন এবং তার সাথে সাথে নিউট্রন, এই দুটোকে একসাথে কি বলা হয়? নিউক্লিয়ন বলা হয়। এই জিনিসটা মনে রাখবে, অনেক সময় প্রশ্নতে আসে। ওকে, নেক্সট 8 নম্বর প্রশ্ন, পরমাণুর সমগ্র ধনাত্মক আধান কোথায় পুঞ্জীবিত থাকে? তো একটু আগে দেখালাম পরমাণুর নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াসে কে থাকছে? প্লাস থাকছে এবং তার সাথে সাথে নিস্তরিত কণা থাকছে। তো পরমাণুর ধনাত্মক আধান বলতে কোনটা? এই প্লাসটাকে বোঝা যাচ্ছে ধনাত্মক, তাই ধনাত্মক আধান কোথায় থাকছে? পরমাণুর কেন্দ্রে, তাই অপশান এ হচ্ছে সঠিক হবে। পরমাণুর কেন্দ্রেও হতে পারে, তার সাথে সাথে নিউক্লিয়াস, এখানে দুটো অপশান ঠিক হবে। ওকে, নেক্সট 9 নম্বর প্রশ্ন, বলেছে পরমাণুর ক্রমাঙ্ক হলো মৌলের কোন সংখ্যাকে বোঝায়? তো পরমাণুর ক্রমাঙ্ক বলুক, পারমাণবিক সংখ্যা বলুক বা প্রোটন সংখ্যা বলুক, এই তিনটি হচ্ছে সমান। ওকে, তো অনেক সময় এটাকে পরমাণু ক্রমাঙ্ক বলা হয়ে থাকে, প্রোটন সংখ্যা বলা হয়ে থাকে, আর প্রোটন সংখ্যা অনেক সময় পারমাণবিক সংখ্যা বলা হয়ে থাকে। এই তিনটে টার্ম লক্ষ্য রাখবে একটু, তিনটে টার্মের মানে হচ্ছে একই। নেক্সট 10 নম্বর প্রশ্ন, এম কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? অর্থাৎ এম কক্ষে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? তো এনে বোর একটা মডেল দিয়েছিল যে প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় কক্ষপথ এল দিয়ে সূচিত করে এবং তৃতীয় কক্ষপথ এম দিয়ে সূচিত করে। তো আমাদের অ্যাকচুয়ালি জানতে চেয়েছে এম কক্ষপথে কত ইলেকট্রন থাকতে পারে। তো মনে রাখবে কে কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 8টি, দুটি। এল কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 8টি এবং এম কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কটা? 18টি। তো এটা কীভাবে মনে রাখবে? এর জন্য একটি ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? সেটা হচ্ছে 2n এর স্কোয়ার। ওকে, 2n এর স্কোয়ার, এইভাবে ফর্মুলাটা মনে রাখবে। তো এখানে এন অর্থাৎ এম হচ্ছে 3, তাই এন এর মানে এখানে আমরা 3 বসাবো। ওকে, তো 3 স্কোয়ার মানে কত? 9। তো 9 তার সাথে 2 গুণ করলে কত হবে? 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তো 2 আর 9 কত? 18। এইভাবে মনে রাখতে পারো। অথবা যে ফর্মুলাটা বলে দিলাম যে কে এল এম প্রথম কক্ষপথে 2টো, এল কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে হচ্ছে 18টি, এইভাবে বার করবে। ওকে, নেক্সট 11 নম্বর প্রশ্ন, বোর ও রাদারফোর্ড মডেলের একটি স্বীকার্য হলো কি? এ, পরমাণুতে উপস্থিত মোট ইলেকট্রন সংখ্যা, বি, পরমাণুর কেন্দ্রকে ধনাত্মক আধান, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা, অ্যান্ড অপশন ডি, নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা। তো বোর ও রাদারফোর্ড মডেলের একটি স্বীকার্য কী হবে? তো এইটাকে তোমরা একটু ভেবে বলার চেষ্টা করো। তো এটা স্বীকার্য কী হবে? যে পরমাণুর কেন্দ্রকে কী থাকে? ধনাত্মক আধান থাকে, অপশন বি, এটাই সঠিক হবে। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্ন, বলেছে নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় কক্ষপথের শক্তি কেমন হয়? এখানে দুটো কনসেপ্ট মনে রাখতে হবে, একটা হচ্ছে নিউক্লিয়াস থেকে যখন দূরে যায় আর একটা হচ্ছে নিউক্লিয়াস থেকে যখন কাছে আসা যায়। ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। এবার এইখানে কোনো একটা ইলেকট্রন আছে, এটা যেতে চাইছে এই কক্ষপথে। তো যখন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যাবে অর্থাৎ যত নিম্নতর কক্ষপথের দিকে যাবে তত হচ্ছে ইলেকট্রন তোমার নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে তখন কক্ষপথের শক্তি হচ্ছে কী হয়? অ্যাকচুয়ালি বর্জন করে দেয়। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন বি, বর্জন করে। আর যদি উল্টোটা হয় অর্থাৎ
নিম্নতর কক্ষপথে যখন উচ্চতর কক্ষপথে কোনো ইলেকট্রন আসতে যাবে তখন সে কী করবে, শক্তিকে শোষণ করবে। ওকে, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, যদি একটি নিরপেক্ষ পরমাণু 3টি কক্ষপথে সম্পূর্ণরূপে পূর্ণ থাকে তাহলে পারমাণবিক সংখ্যা বা পরমাণু কত হবে? অর্থাৎ পারমাণবিক সংখ্যা বার করতে বলেছে। তো 3টি কক্ষপথ কী কী আছে? ফার্স্টে ধরো কে, দ্বিতীয়তে এল এবং তৃতীয় হচ্ছে এম। প্রথম কক্ষপথে কটা থাকবে? 2টো। দ্বিতীয় কক্ষপথে 8টা এবং তৃতীয় কক্ষপথে কতগুলো? 18টা। তো এই তিনটেকে যোগ করলে কত হবে? 8 আর 2 10, 10 আর 18 28। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, 28টা। ওকে, নেক্সট 14 নম্বর বলেছে ইলেকট্রন কণাকে কে আবিষ্কার করেন? তো ইলেকট্রন কণাকে একটু আগেই বললাম, ইলেকট্রন কণাকে আবিষ্কার করে জে থমসন, যেটা হচ্ছে ক্যাথোড রশ্মির মাধ্যমে, ক্যাথোড রশ্মির যে স্রোত সেখান থেকে এটাকে আবিষ্কার করেছিলেন। ওকে, নেক্সট, ই রাদারফোর্ড কী আবিষ্কার করেন? ই রাদারফোর্ড যদি বলে তো অ্যাকচুয়ালি দুটো জিনিস আবিষ্কার করেছিলেন। নিউক্লিয়াসও যেটা তিনি আবিষ্কার করেছিলেন, তো অনেক সময় প্রোটনের আবিষ্কারের হিসেবেও রাদারফোর্ডকেই ধরা হয়। ওকে, তো এখানে যেহেতু দুটি অপশান দেওয়া আছে তো আমরা এখানে মোস্ট প্রেফারেবল যে অপশানটা হবে অর্থাৎ তোমরা যে দাগ মারবে সেটা হচ্ছে নিউক্লিয়াস। কিন্তু এখানে যদি নিউক্লিয়াস না থাকতো তাহলে কিন্তু এখানে প্রোটন যেটা আছে সেটাও কিন্তু সঠিক হতো। ওকে, কিন্তু এইখানের ক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশানে নিউক্লিয়াস। নেক্সট 16, সমস্থানিক হলো এ একই ভর সংখ্যা বিশিষ্ট বিভিন্ন মৌলের নিউক্লিয়াস, অপশান বি বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট বিভিন্ন মৌলের নিউক্লিয়াস, অপশান সি ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের নিউক্লিয়াস, অপশান ডি কোনোটিই নয়। তো সমস্থানিকের আরেকটি নাম আছে, সমস্থানিককে আরেকটি বলা হয় সেটা কি? আইসোটোপ। তো আইসোটোপের মধ্যে কি বললাম? প কমন আছে, তো প মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো এখানে কোনটি হবে? একই ভর সংখ্যা বিশিষ্ট বিভিন্ন মৌলের নিউক্লিয়াস, এটা নয়। বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট বিভিন্ন মৌলের নিউক্লিয়াস, এটাও হবে না। ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের নিউক্লিয়াস, এটা হবে। যে একই মৌলের ভিন্ন ভিন্ন ভর সংখ্যা থাকতে পারে, এরকম উদাহরণ কি আছে যেখানে একই মৌলের ভিন্ন ভিন্ন ভর সংখ্যা আছে? যেমন হচ্ছে তোমার 1H1, তারপরে হচ্ছে 1H2, আর একটা থার্ড এক্সাম্পল যদি বলি 1H3, রাইট? এখানে হচ্ছে হাইড্রোজেনের 3টা আইসোটোপ, এদের কি প্রত্যেকটার মৌলের নিউক্লিয়াসটা কি সমান কিন্তু ভর সংখ্যাগুলো বিভিন্ন, রাইট? তো এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান সি। ওকে, নেক্সট, একটি ইলেকট্রনের আধান কত হবে? তো এটা ডাইরেক্ট মনে রাখবে, একটি ইলেকট্রনের আধান যদি বলে সেটা হচ্ছে 1.602 × 10⁻19 কুলম্ব। কিন্তু এখানে যদি দেখি অপশান বিতেও আছে, অপশান ডিতেও আছে, তো কোনটা উত্তর ঠিক হবে? এখন এখান থেকে আমরা কনসেপ্টটা জানতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রনের আধান অ্যাকচুয়ালি কী হয়। তো আমরা পড়েছি ইলেকট্রনের আধান কী হয়? ঋণাত্মক প্রকৃতির না ধনাত্মক প্রকৃতির? তো ইলেকট্রনের আধান হয় ঋণাত্মক প্রকৃতির। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি। ওকে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি। কিন্তু এখানে যদি বলতে একটা প্রোটনের আধান কত হতো, ঠিক আছে? তো প্রোটনের আধান তখন হয়ে যেত কত? এইটা, কারণ প্রোটনের আধান যেটা হয় সেটা হচ্ছে কি ধনাত্মক প্রকৃতির, তাই এখানে অপশান ডি তখন সঠিক হতো। ওকে, তো এই জিনিসটা খেয়াল রাখবে কার আধান দিয়েছে। ওকে, নেক্সট 18 নম্বর প্রশ্ন বলেছে Cl মাইনাস আয়নের যোজক ইলেকট্রনের সংখ্যা কটি? 8টি, 16টি, 17টি, 18টি। তো এখানে অ্যাকচুয়ালি জানতে চেয়েছে যে আমাদের যে ক্লোরিন পরমাণু আছে অর্থাৎ Cl মাইনাস, এখানে ইলেকট্রনের সংখ্যা কত? তো আমরা যদি জানি ক্লোরিনের এক্স্যাক্টলি ইলেকট্রন সংখ্যা যেটা হয় সেটা হচ্ছে 17, কিন্তু মাইনাস মানে কি ইলেকট্রন গ্রহণ করে না বর্জন করে? মাইনাস মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। তো এখানে কটা মাইনাস আছে? এখানে যদি দেখতে পারি একটাই আছে, তার মানে কি একটা ইলেকট্রন গ্রহণ করবে। তো একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে এখানে 17-এর সাথে 1 যোগ করলে কত হবে? 18 হবে। তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি। তাই Cl মাইনাস আয়নের যোজক ইলেকট্রনের সংখ্যা হলো 18টি। ওকে, যদি এখানে প্লাস থাকতো তাহলে প্লাস মানে কি ইলেকট্রনকে বর্জন করে দেয়, তখন সেক্ষেত্রে আমাদেরকে বিয়োগ করতে হতো। আর এইগুলো বার করার জন্য আমাদের বইতে যে চার্টটা দেওয়া আছে 1 থেকে 20 অবধি প্রতিটি পরমাণুর সাথে তার পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাই বই থেকে এগুলো মনে রেখে দেবে বা প্র্যাকটিস করে বারবার মনে থেকে যাবে। ওকে, নেক্সট 19 নম্বর প্রশ্ন, ইলেকট্রনের ভর কত? এটাও বলে দিয়েছিলাম, যদি তোমাদের মনে থাকে ইলেকট্রনের ভর কত হয়। তো ইলেকট্রনের ভর যেটা বলেছে সেটা হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি হয়, কিন্তু এখানে দিয়েছে কি গ্রামে। তো গ্রাম মানে হচ্ছে 10⁻³ কমে যাবে, কারণ হচ্ছে
1 গ্রাম ইকুয়াল টু যেটা হয় সেটা হচ্ছে 10⁻³ কেজি। ওকে, তো এই ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? 31 থেকে 3 বাদ দিলে কত? 28 হয়। তাহলে অপশান সি এইখানে সঠিক উত্তর হবে। ওকে, অপশান ডি হবে না, কারণ এটা গ্রামে আছে। ওকে, এটা যদি কেজি থাকতো তাহলে ঠিক হতো। নেক্সট, প্রোটন কণাকে আবিষ্কার করেন। একটু আগে বললাম যে প্রোটন কণা রাদারফোর্ডও আছে, তার সাথে সাথে আরেকটা নাম মনে রাখবে, সেটা হচ্ছে বিজ্ঞানী গোল্ডস্টেন। বিজ্ঞানী গোল্ডস্টেন হচ্ছে প্রোটন কণাকে আবিষ্কার করেন। তো গোল্ডস্টেন যদি না থাকে অনেক সময় রাদারফোর্ডও সঠিক হবে। ওকে, নেক্সট, তোমাদের যদি নবম শ্রেণীর বিভিন্ন নোটসের এছাড়া সাজেশন, কোয়েশ্চেন পেপার, মক টেস্ট, বিভিন্ন বিষয়ভিত্তিক অঙ্ক থেকে শুরু করে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এইসব সাবজেক্টের যদি পেতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট www.infoeducation.com অবশ্যই ভিজিট করবে। এখানে তোমরা বিভিন্ন রকম নোট, সাজেশন এগুলো পেয়ে যাবে। এছাড়া আমাদের বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, এগুলোতে যদি তোমরা জয়েন হতে চাও তাহলে এই জয়েন লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে, নেক্সট 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন বলেছে নিউট্রন কণা আবিষ্কার কে করেছিলেন? অপশন কী দেওয়া আছে? থমসন। থমসন কী কণা আবিষ্কার করেছিলেন? ইলেকট্রন, রাইট। গোল্ডস্টোন কী কণা আবিষ্কার করেছেন? তো গোল্ডস্টোন কণা আবিষ্কার করেছে হচ্ছে প্রোটন। যদি বলে রাদারফোর্ড, রাদারফোর্ড কী কণা আবিষ্কার করেছেন? সেটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, নেক্সট, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? বিজ্ঞানী চ্যাডউইক। বিজ্ঞানী চ্যাডউইক হচ্ছে নিউট্রন কণা আবিষ্কার করেছিলেন। 22 নম্বর প্রশ্ন। একটি পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে, সরি এখানে ইলেকট্রন বানানটা একটু ভুল লেগে আছে, ঠিক করে নেবে। ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুটি কি লাভ করে, কি আধান লাভ করে? তো একটু আগেই বললাম, যখন কোনো পরমাণু ইলেকট্রনকে কি গ্রহণ করে তখন সেটা ঋণাত্মক আধান হয়ে যায়, আর ইলেকট্রন যখন বর্জন করে অর্থাৎ ইলেকট্রনকে ছেড়ে দেয় সেক্ষেত্রে ইলেকট্রন ধনাত্মক আধানে আহিত হয়ে পড়ে। তো এখানে অপশান কী কী দেওয়া আছে? ধনাত্মক, ঋণাত্মক, ধনাত্মক বা ঋণাত্মক, নিস্তরিত। নিস্তরিত মানে না ধনাত্মক না ঋণাত্মক এমন একটা কণা কী আছে, যেমন হচ্ছে নিউট্রন। তো এখানে সঠিক উত্তর কী হবে? যেহেতু বলেছে ইলেকট্রন কী হয়েছে, বেরিয়ে গেছে, তো ইলেকট্রন বেরিয়ে গেছে মানে কি ইলেকট্রন বর্জন করে দিয়েছে, তো বর্জন করে মানে সেটা কী আধানে আহিত হয়েছে? ধনাত্মক আধান। ওকে, নেক্সট 23 নম্বর প্রশ্ন বলেছে সিএ। সিএ মানে কি? ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটি লেখো। তো অপশানস দেওয়া আছে কে কক্ষ, এল, এম, এন, এইভাবে দেওয়া আছে বিভিন্ন কক্ষপথ। তো এক্ষেত্রে কোন অপশানটি ঠিক হতে পারে? তো তোমরা ভিডিও উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তো তার আগে আমাদেরকে জানতে হবে যে ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা অ্যাকচুয়ালি কত হয়। তো ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা যদি বলে সেটা কত হয়? 20। তাহলে বলে এবার অপশান থেকে কোনটা সঠিক হতে পারে? এ, বি, সি, ডি, কোনটা হতে পারে? তোমাদের ইলেকট্রন বিন্যাস যদি করি, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 8টি, চতুর্থ কক্ষপথে 2টি। তো এই অপশান কোনটাতে আছে? এর অপশানটা যদি দেখি, কে সমান 2, এল সমান 8, এম সমান 8, এন সমান 2, তাহলে এক্ষেত্রে অপশান এটাই সঠিক হবে। ওকে, বাকি অপশানে দেখি, কে সমান 1 যেটা কখনো হতে পারে না, এখানে 2, 8, 10 এটাও হতে পারে না, কে সমান 2, 8, 8, এন 1 এটাও হতে পারে, তো অপশান এ সঠিক হবে। ওকে, নেক্সট, এন এর ইলেকট্রন বিন্যাসটি লেখো। তো এনে মানে কি অ্যাকচুয়ালি সোডিয়াম। তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা কত হয়? 11। তো 11কে আমরা কীভাবে লিখতে পারি? 2, 8, 1। তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? অপশান এরটাই সঠিক হবে। পরের প্রশ্ন, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কটি ইলেকট্রন থাকতে পারে? একটু আগেই বললাম, বার করার ফর্মুলা কি? 2n²। তৃতীয় কক্ষপথ বলেছে মানে n সমান কত বসাবো? 3। তো n সমান 3 বসালে উত্তর কত বেরোবে? একটু আগে বার করলাম, অপশান ডি 18। 26 নম্বর প্রশ্ন, একটি পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত? 17। এখন 17 বলে কার ইলেকট্রন সংখ্যা হয়? সেটা হচ্ছে কি? পরমাণুটা অ্যাকচুয়ালি ক্লোরিন। তো বলেছে পরমাণুটি একটি ইলেকট্রন গ্রহণ করেছে মানে সেটা কি ঋণাত্মক আধানে আহিত হয়ে যাবে। তো পরমাণুতে প্রোটন সংখ্যা কয়টি হলো? আচ্ছা, আমাদেরকে যদি বলতে ইলেকট্রন সংখ্যা কটা হলো, তাহলে 18খানা, কিন্তু আমাদেরকে বার করতে দিয়েছে এখানে প্রোটন সংখ্যা। তো তোমরা অনেকেই ভাববে এটা তো আমরা সঠিক উত্তর হতে পারে অপশান সি, কিন্তু না। এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান বি, 17টা। কারণটা কি? কারণ এটা মনে রাখবে, যখন কোনো পরমাণুতে ইলেকট্রন সংখ্যা গ্রহণ করে বা ইলেকট্রন সংখ্যা বর্জন করে কোনো পরমাণু, শুধুমাত্র তার ইলেকট্রন সংখ্যারই পরিবর্তন হয়, তার পরমাণুর ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এবং তার সাথে সাথে নিউট্রন সংখ্যা এদের কোনো পরিবর্তন হয় না। তাই এক্ষেত্রে সঠিক উত্তর
যেটা 17ই হবে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা প্রথমে যেটা ছিল 17, তাই প্রোটন সংখ্যা হচ্ছে 17টাই হবে। ওকে, এই জিনিসটা মনে রাখবে। নেক্সট 27 নম্বর প্রশ্ন বলেছে 6C12 এর আইসোটোপ হলো অপশান এ 5x12, 7x12, 6x13, 6x14। তো আইসোটোপ অ্যাগেন, আইসোটোপ মানে কি, প মানে কি প্রোটন, তো প্রোটন সংখ্যা কোনটাতে সমান আছে? অপশান এতে 5 আছে, অপশান বিতে 7 আছে, অপশান সিতে 6 আছে, অপশান ডিতেও 6 আছে। তো আইসোটোপ কোনটা হতে পারে? সিও হতে পারে, ডিও হতে পারে, দুটি সঠিক হবে। ওকে, নেক্সট 28 নম্বর প্রশ্ন। একটি ইলেকট্রন n=2 মানে দ্বিতীয় কক্ষপথ থেকে n=3 অর্থাৎ তৃতীয় কক্ষপথে গেল। তো উচ্চতর n=2টা হচ্ছে কি, এটা হচ্ছে উচ্চতর কক্ষপথ। ওকে, আর এটা হচ্ছে কি নিম্নতর কক্ষপথ। তো উচ্চতর থেকে কোথায় গেছে? নিম্নতরে গেছে। তো উচ্চতর থেকে যখন কোনো ইলেকট্রন নিম্নতর কক্ষপথে যায়, তো সেক্ষেত্রে ইলেকট্রন কী করে? শক্তি বিকিরণ করে। কিন্তু উল্টোটা যদি হয়, অর্থাৎ n3 থেকে যখন 2তে আসবে, তখন কি করবে? ইলেকট্রন শোষণ করবে। ওকে, তো এই জিনিসটা মনে রাখবে। তাই এটা সঠিক উত্তর কী হবে? অপশান বি। ওকে, নেক্সট 29 নম্বর প্রশ্ন। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক প্রশ্ন, তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে এটা সঠিক উত্তর কী হবে। প্রচুর ইজি কোয়েশ্চেন। কী বলেছে প্রশ্নটাতে? 92x238, অ্যাকচুয়ালি বলে দেবো পরমাণুটির নাম কি? ইউরেনিয়াম। ইউরেনিয়ামের সংকেত অ্যাকচুয়ালি এটা হয় তেজস্ক্রিয় যখন মৌল। তো পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা কটি? খুবই সোজা প্রশ্ন, অবশ্যই কমেন্টে লিখে জানাবে উত্তর কত হবে। 30 নম্বর প্রশ্ন। ফসফরাস পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা কয়টি? তো আমাদেরকে জানতে হবে ফসফরাসের ইলেকট্রন সংখ্যা কত হয়। তো ফসফরাস এর সংকেত কি? পি। আর ইলেকট্রন সংখ্যা যেটা হয় সেটা হচ্ছে কত? 16টা। তো ইলেকট্রন বিন্যাস করলে কত হবে? প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 2 আর 8 10, মানে 6টা পড়ে থাকলো। তো এখানে আমাদের কী বলেছে? সব থেকে বাইরের কক্ষে। তো সব থেকে বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকছে? 6টা। তাহলে কোন অপশনটা ঠিক হবে? সরি, কি আমি ভুল বললাম? সরি, আমি ভুল বললাম। ফসফরাস পরমাণুর সংখ্যা যেটা হয় সেটা অ্যাকচুয়ালি 15 হয়। আর এর যে সংকেত যেটা হয় সেটা হচ্ছে পি, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 5টা। তাই সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি 5। ওকে, তো এই ছিল তোমাদের প্রশ্ন উত্তর। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম নতুন ভিডিও পেতে। ওকে, ধন্যবাদ।